Assalamu alaikum, sir. Salam. Good morning. Good morning. মেয়েরা আমরা আশা করি সবাই সুস্থ আছি ইনশাআল্লাহ because now we are passing COVID-19 period আশা আসসালামু করি আলাইকুম আমাদের স্যার। ভ্যাকসিন এসে যাবে ইনশাআল্লাহ তখন আর ইনশাআল্লাহ এই ল্যাপটপ বা যান্ত্রিক ক্লাস নিতে হবে না ইনশাআল্লাহ আমরা ক্লাসরুমে ক্লাস নিতে পারবো within few time ইনশাআল্লাহ যাই হোক মেয়েরা আমরা পড়াশোনায় চলে আসলাম কুশল বিনিময় করলাম একটু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আশা করি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সকালে নাস্তা করেছো আশা করি মায়ের ইয়েস সাথে স্যার, আপনি ঝগড়াঝাটি করেছেন? করিও না নাস্তা নিয়ে নাস্তা খেতে বললে নাস্তা খাইতে হবে মায়ের সাথে এটা নিয়ে কোনো বাক বিতণ্ডা করবো না যে মা বলছে মা তো ভালোর জন্যই বলে মা বাবা যাই হোক those who are senior citizen or relative আচ্ছা মেয়েরা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়াশোনা করতেছিলাম দ্বিতীয় অধ্যায় একটু লম্বা আমরা বলছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে আমরা গ্রাফ পেপারে অঙ্কন শিখব আর এই গ্রাফ পেপারগুলো সম্পর্কে আমাদের ধারণা 8-9 হয়ে গেছে আমরা একটু আপগ্রেড করবো মানে একটু বেশি করে করাবো তো ইনশাল্লাহ গ্রাফ পেপার কেনার কথা বলছিলাম আশা করি তোমরা গ্রাফ পেপার কিনে নিছো আর একটা কথা বলে নেই মেয়েরা আমাদের প্র্যাকটিক্যাল তো ম্যাথমেটিক্যাল অর্থাৎ আমরা যে বোর্ডে অঙ্কগুলো করাবো এইটার লার্জ ভার্সন মানে একটু বড় যদি করে দিই তাহলে সেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি প্রশ্ন হলো স্যার আমাদের প্র্যাকটিক্যালের জন্য কি ল্যাবরেটরি যেতে হবে না না আমাদের কোনো ল্যাবরেটরি নেই এই যে বোর্ডে দেখতেছো মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা এখানেই আমরা প্র্যাকটিক্যাল করাবো অর্থাৎ আমি কিছু অঙ্ক করাবো সেই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে আর এইটা এই তত্ত্ব অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যালের যে সমন্বয় এটা আমি করে দেব থিওরি এবং আগে তো আমাদেরকে থিওরি জানতে হয় থিওরিটার এই ব্যবহারিক দিক অর্থাৎ এই থিওরিটা যখন আমরা ব্যবহারিক পর্যায়ে যাবে তখন প্র্যাকটিক্যাল বলবো আর প্র্যাকটিক্যালটা এই বোর্ডেই আমি করাবো সবার জন্য একটা ক্যালকুলেটর থাকা বাধ্যতামূলক তবে বিজনেস ক্যালকুলেটর না সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে সবাই সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে যদি পুরনো থাকে ভালো যদি না থাকে তাহলে একটা কিনে নিতে হবে আচ্ছা এবার আসল কথা বলি আমাদের প্র্যাকটিক্যাল খাতা লাগবে দুইটা একটা ফার্স্ট ইয়ারের জন্য একটা সেকেন্ড ইয়ারের জন্য ইন্ডিপেন্ডেন্ট খাতা অর্থাৎ আমরা যদি মনে করি যে একটা বড় খাতা কিনে একটা একটা অংশ ফার্স্ট ইয়ার একটা অংশ সেকেন্ড ইয়ার এটা কিন্তু হবে না অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতার জন্য আলাদা আলাদা মার্কস আছে সঙ্গত কারণে আমরা আলাদা দুটো খাতা কিনবো এখন প্রশ্ন হলো কোন খাতা কিনবো পরিসংখ্যানের জন্য প্র্যাকটিক্যাল খাতা কিনতে পাওয়া যায় তোমরা যদি বই খাতার দোকানে যাও তারা তখন তোমাকে যদি বলো যে আমি পরিসংখ্যান প্র্যাকটিক্যাল খাতা কিনবো তখন তারা প্র্যাকটিক্যাল খাতা তোমাকে পরিসংখ্যানের জন্য দিবে কিন্তু আমরা সেটা কিনবো না মনে হচ্ছে যে আমি রাজাকারের মতো কথা বলতেছি তাই না আমরা পরিসংখ্যানের খাতাটা কিনবো না আমরা খাতাটা কিনবো হলো ম্যাথমেটিক্স হায়ার ম্যাথমেটিক্স সরি অর্থাৎ আমরা দোকানে গিয়ে বলবো যে হায়ার ম্যাথমেটিক্স প্র্যাকটিক্যাল খাতাটা দেখবো নিব এবং এই প্র্যাকটিক্যাল খাতাটার ভিতরে আমরা উল্টে দেখবো যে গ্রাফ পেপার আছে কিনা অর্থাৎ ওর সাথে গ্রাফ পেপার সংযুক্ত থাকে কিছু যদি গ্রাফ পেপার সংযুক্ত থাকে সেই প্র্যাকটিক্যাল খাতাটা আমরা নিব প্রশ্ন হলো যে হায়ার ম্যাথেরটা কেন নিব হায়ার ম্যাথডটা নিব এই কারণে যে এখানে যে গ্রাফ পেপারগুলো সংযুক্ত থাকে সেই গ্রাফ পেপার এবং পরীক্ষার হলে যখন তোমাদের বোর্ড এক্সাম হবে তখন যে আমরা গ্রাফ পেপার সাপ্লাই দিব সেটা একই আর পরিসংখ্যানের ব্যবহারিক খাতার যে গ্রাফ পেপার এগুলো বড় বড় খোপ দেওয়া থাকে সঙ্গত কারণে ওইটা আমরা এখন যদি প্র্যাকটিস করি তাহলে আবার বোর্ড পরীক্ষার সময় গিয়ে ঝামেলা হতে পারে এই কারণে আমরা ওটা বাদ দিব আমরা নর্মাল গ্রাফ পেপার কিনবো আর হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল খাতাটা কিনে নিব দুই একদিনের মধ্যেই দেরি করা যাবে না তাহলে আমরা প্র্যাকটিক্যাল খাতা কিনবো গ্রাফ পেপার কিনবো ইনস্ট্রুমেন্ট বক্স বা জিওমেট্রি বক্স যেটাকে বলি সেটা কিনবো ক্যালকুলেটর থাকতে হবে এইটাই আমার ল্যাব অ্যাপারেটস বা যন্ত্রপাতি বলতে এইটাই আমার
তো মোটামুটি আমরা কেনাকাটার কথা বললাম। এবার আমরা ফিরে আসি প্রসঙ্গে। গতদিনে যেটা আলোচনা ছিল সেইটা বলার পর আমি আজকে আবার সমন্বয় করে মানে লিঙ্ক করে দেব, মানে এটার সাথে এটা যোগ করে দেব। গতদিনে ছিল আমাদের মূল আলোচনার বিষয় প্রাথমিক তথ্য কি, প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি, সুবিধা অসুবিধা সহ, অর্থাৎ we discuss the different method of collecting primary data with merits and demerits. প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি, সুবিধা অসুবিধা সহ আলোচনা আমরা করেছিলাম। প্রাথমিক তথ্য কাকে বলে আশা করি মনে আছে, যেটা ডিরেক্টলি ফিল্ড থেকে কালেক্ট করি আমরা। যদি সরাসরি ফিল্ড থেকে পরিসংখ্যানীয় ফিল্ড থেকে ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করি তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি ডেটা বা প্রাথমিক তথ্য। আর যদি রেডিমেড পাই বা কোনো মিডিয়া বা কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যাই বলি না কেন, অথবা কোনো পুস্তক, আমিও এটাই ভাবছিলাম। আসছে মনে হয় স্যার। হ্যালো স্যার, কি ডিসকানেক্ট হয়ে গেছে? না হ্যাঁ, স্যারের নেটে স্যার মেবি প্রবলেম। আছে স্যার। নেটে প্রবলেম, আমি আবার লিভ করে আবার জয়েন করছি। স্যার কই? স্যার মিউট হয়ে গেছে। আমি মনে ভিডিও করি আমার নেটের প্রবলেম হয়েছে। শুক্রবার দিকে আপনার সাথে স্যার আপনার নেটে একটু প্রবলেম হচ্ছিল। না, নেটে না স্যার, মিউট হয়ে গেছে ভিডিও। ও আচ্ছা। স্যার আপনি মিউট হয়ে গেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনাকে দেখাও যাচ্ছে না। আর স্যার গেছে ঠিক করেছে স্যারের। স্যার স্যার নাই। ক্লাস হবে না? হবে হবে, ক্লাস হবে না কেন? ওয়েট করো একটু। হয়েছে? হ্যাঁ মেয়েরা, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। সাম ডিস্টার্ব, সরি। আচ্ছা, আমরা প্রসঙ্গে ফিরে আসলাম। আমরা গতদিনে যেটা আলোচনা করেছিলাম প্রাথমিক তথ্যের সংগ্রহের পদ্ধতি এক্সেট্রা এক্সেট্রা, ওটার থেকে বের হয়ে আসলাম। এখন নতুন টপিকস নিয়ে আলোচনা করব, যে মাধ্যমিক তথ্য মাধ্যমিক তথ্যের উৎস আমরা বলছিলাম সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা অটোনমাস বা আধা সরকারি, সেমি গভর্নমেন্ট যেটাকে বলি, এক্সেট্রা। এই যে মাধ্যমিক তথ্য, এটা কিন্তু আমরা সরাসরি ফিল্ড থেকে সংগ্রহ করি না, এটা কোনো মিডিয়া বা ইত্যাদি দ্বারা পাই। সঙ্গত কারণে এই তথ্যটা ব্যবহারের পূর্বে আমাদের কিছু যাচাই বাছাই করতে হবে। অর্থাৎ আমি যে তাদের তথ্যটা নিব, কেন নিব, তার সাথে আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে চাওয়া, তার সাথে ম্যাচ করে কিনা এটা আমাকে দেখতে হবে। যদি তার সাথে ম্যাচ করে তাহলে আমি সেটাকে রিসিভ করব বা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ রিজেক্ট করব। আবারও বলছি, মাধ্যমিক তথ্য যেহেতু রেডিমেড পাওয়া যায়, কোন প্রতিষ্ঠান নিল, কখন নিল, কেন নিল, তার সাথে আমি যেটা উদ্দেশ্য আছে সেটা সমন্বয় হয় কিনা, এইটাকে আমরা মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা বলি, প্রিকশন। তাহলে মেয়েরা আমরা খাতায় লিখব, নিজ নিজ খাতায় লিখব সবাই, মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা, অর্থাৎ আমি কি কি জিনিসগুলো ম্যাচ করব, আমার রিকোয়ারমেন্ট এবং তাদের যে সাপ্লাই ডেটা, এই দুইটার মধ্যে আমরা মিল করব। যদি সব পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে যায় তাহলে তাদের এই যে সেকেন্ডারি ডেটা আমরা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ রিজেক্ট করব, যে না তোমার ডেটা আমার চলবে না। আমি যে সতর্কতা খাতায় লিখলাম আমরা মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা, নাম্বার 1, উদ্দেশ্য যাচাই। আমি কিন্তু সংক্ষেপে লিখছি, বইয়ে লম্বা লম্বা পয়েন্টগুলো দেওয়া আছে। আমার বোর্ড তো ছোট, সঙ্গত কারণে আমি
সংক্ষেপে জিনিসটা লিখে ফেলছি। 1 নম্বর যেটা সতর্কতা, উদ্দেশ্য যাচাই। উদ্দেশ্য যাচাই মানে কি, যে লোকটা বা যে ইনস্টিটিউশন তথ্যটা সংগ্রহ করেছে তার যে উদ্দেশ্য ছিল আর আমার উদ্দেশ্য কিন্তু সেম হতে হবে। যেমন সেই লোক একটা নির্দিষ্ট এলাকার শিশুদের পুষ্টিহীনতা এটার উপর ডাটা কালেকশন করতেছে। যদি পুষ্টিহীনতার উপরে ডাটা কালেকশন করে, আমারও কিন্তু একই রিকোয়ারমেন্ট হতে হবে পুষ্টিহীনতা। আর আমি যদি মনে করি যে আজকালকার ছেলেমেয়েরা জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড খাওয়ার পর তাদের ন্যাচারাল যে হাইট, অর্থাৎ এজের সাথে যে হাইটের সাথে ওয়েট অথবা এজের সাথে হাইট, এটা যে একটা রিলেশন আছে, এটা হচ্ছে না। আমি চাচ্ছি হাইট এবং ওয়েটের রিলেশন, আর তারা করলো পুষ্টিহীনতা, দুইটা কিন্তু ম্যাচ করলো না। একই শিশু একই এলাকা, কিন্তু দুটো রিকোয়ারমেন্টটা কিন্তু ডিফারেন্ট। একজনে করলো হলো পুষ্টিহীনতা, আর আমি চাচ্ছিলাম হলো হাইট, ওয়েট, জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুডের সাথে কোনো রিলেশন আছে কিনা, অথবা স্থূল হচ্ছে অর্থাৎ বাচ্চারা কেন মোটা হচ্ছে, এদের উপর যদি আমি ডাটা কালেকশন করি, টু ডিফারেন্ট থিংস। অতএব এখানে আমাদের দেখতে হবে যে তাদের উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য সেম কিনা। যদি উদ্দেশ্য সেম হয় তাহলে আমরা সেটা নিতে পারবো, আদারওয়াইজ উই রিজেক্ট দ্যাট ডেটা। নাম্বার 2, এলাকা যাচাই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এলাকা একটা কিন্তু ফ্যাক্টর। মনে করো আমি তথ্যটা নিলাম আজিমপুর এলাকা অথবা রামপুরা এলাকা থেকে। এই শিশুদের অথবা কোনো মানুষের অথবা রিক্সাওয়ালা অথবা কোনো শ্রমিক অথবা দিনমজুর অথবা যেটাকে আমরা ডে লেবার বলি, তাদের তথ্য নিলাম। কিন্তু বাস্তবে আমার দরকার হলো কুমিল্লা এলাকার অথবা বরিশাল অথবা রংপুর এলাকার শ্রমিকদের তথ্য। দুটো এলাকা কিন্তু ডিফারেন্ট, তাদের কিন্তু জীবনমান বা জীবনযাত্রার যে খরচ, দুটো কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ ঢাকা শহরে যে জীবনযাত্রার খরচ, লাইফ লিড করতে গেলে যে খরচ হয়, সেটা কিন্তু বরিশাল অথবা গ্রাম অঞ্চলের অথবা লালমনিরহাট অথবা এক্সেট্রা এই জায়গার সাথে ম্যাচ করবে না। অথবা যদি দেশের কথা মনে করো, যে আমি বাংলাদেশের কোনো এলাকা থেকে নিলাম, এখন আমি নিচ্ছি জর্জিয়া থেকে, মানে অথবা ওয়াশিংটন থেকে অথবা টরেন্টো থেকে নিলাম অথবা লন্ডন থেকে নিলাম, হবে না। অর্থাৎ আমার এলাকাটা কিন্তু সেম হতে হবে। যদি একই এলাকা হয় তাহলে আমরা তথ্যটা নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু সেটাকে আমরা রিজেক্ট করবো। অর্থাৎ আমরা এটা ম্যাচ করে কিনা, স্যাটিসফাই করে কিনা, অর্থাৎ এটা উভয়ের আমার এবং প্রদত্ত তথ্যের মধ্যে ম্যাচ করবো যে এই জিনিসগুলো স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে, যদি রিকোয়ারমেন্ট মিলে যায়, তাহলে আমরা নিব, নাহলে নেব না। এলাকা গেল। পর্যাপ্ততা। স্যার এলাকা যাচাই আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা, এলাকাটা মানে হলো যে আমি যে এলাকার তথ্য সংগ্রহ করব বা আমি চাই, ধরো যে আমি অত দূর গেলাম না, মনে করো আমি মোহাম্মদপুর, ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় যারা বাসায় কাজ করে অথবা যারা ডে লেবার, তাদের উপর তথ্য নিচ্ছি যে করোনার কারণে তাদের যে জীবন যাত্রা বা আগের করোনার পূর্বের স্ট্যান্ডার্ড আর বর্তমান স্ট্যান্ডার্ডটা কেমন, এইটার জন্য আমি তথ্য সংগ্রহ করতে চাই। করোনার পূর্ব এবং পরে ধরো মার্চের পূর্বে আর মার্চের পরে, মানে চলতি বছর। আমি মোহাম্মদপুরের তথ্য সংগ্রহ করে রেখেছি, কিন্তু তুমি রামপুরায় বাড়ি, তুমি রামপুরা এলাকাটা চাচ্ছ, তাহলে এলাকাটা তো ম্যাচ করলো না। কোথায় রামপুরা, কোথায় মোহাম্মদপুর, অথবা কোথায় রামপুরা কোথায় রংপুর, এই ধরনের এলাকা যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা তাদের তথ্য নিতে পারবো না। অর্থাৎ এলাকা ডিফারেন্ট হলে নিতে পারবো না, এটা একটা কন্ডিশন। নাম্বার 3, সাফিসিয়েন্ট কিনা আর টাইম একটা ফ্যাক্টর। সাফিসিয়েন্ট মানে যে লোক তথ্য বা যে ইনস্টিটিউশন তথ্যটা সংগ্রহ করছে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়েছে কিনা। তার কথার কথা হাইট ওয়েটের কথাই বলি, হাইট, ওয়েট, লেন্থ, ব্রেথ যে কোনোটাই। এটা কিন্তু ইচ্ছা করলে ধরো যে 5 ফুট 5 ইঞ্চি একজন লোকের হাইট, তাকে আমরা যদি কেউ বলে যে প্রায় 5 ফিট, 5 ইঞ্চি ছেড়ে দিলাম, না, এটা নেওয়া যাবে না, কারণ মানুষের ক্ষেত্রে হাইট একটা ফ্যাক্টর। আবার গাছের ক্ষেত্রে যদি 5 ইঞ্চি ছেড়ে দেয় তাহলে আবার কোনো ফ্যাক্টর না। তাহলে দেখা যাচ্ছে যে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মিটার, সেন্টিমিটার বা প্রয়োজনে, মানে আমার যেটা রিকোয়ারমেন্ট এই প্রয়োজনের সাথে ম্যাচ করে, অর্থাৎ একটা মিটার, সেন্টিমিটার অথবা অন্য কোনো স্কেলে যদি নেয় তাহলে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিল কিনা,
এই সাফিসিয়েন্ট কিনা তথ্য, অথবা তথ্যটা যেখানে সংগ্রহ করেছে তার সোর্স কি, তার কোন এলাকা, তার নাম কি, ইত্যাদি ইত্যাদি সহ সম্পূর্ণ তথ্য যদি না থাকে তাহলে তাকে আমরা ইনকনসিস্টেন্ট ডেটা বলি। তো কনসিস্টেন্ট যদি সাফিসিয়েন্ট না হয়, ইনসাফিসিয়েন্ট হয়, তাহলে আমরা সেই তথ্যটা নিতে পারবো না। এর সাথে আবার জুড়ে দিয়েছি আমি সময়। মনে করো সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশ স্বাধীন হলো কত, 1971। সেই সময়ে যদি কেউ মনে করে যে মানুষের মাথাপিছু আয় আমি 1972 সালে বাংলাদেশে নিয়েছি, আজকে 2020 সাল, এটাও কিন্তু বাংলাদেশ। এখনকার মাথাপিছু আয় দুইটা ম্যাচ করব বা ওই তথ্য দিয়ে এই তথ্য করবো, এটা কিন্তু হবে না, কারণ দুইটা আলাদা আলাদা সময়, প্রায় 50 বছর আগের তথ্য। 50 বছর কেন, গত বছরের তথ্য দিয়ে এই বছরের তথ্য তুলনা করাও অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ তোমরা বোধহয় জানো না দ্রব্যমূল্য প্রতি বছরই বৃদ্ধি পায়। আমরা যেটা নাগরিক সেবা পেয়ে থাকি, যেমন টেলিফোন অথবা ইলেকট্রিসিটি অথবা ওয়াসা থেকে যে পানি পাই, এটাও কিন্তু দিন দিন বেড়ে যায়। অতএব 5 বছর আগের যদি তথ্য দিয়ে তুমি বর্তমান সময়ের তথ্য, বাংলাদেশ যে একই বাংলাদেশ, একই ঢাকা শহর, একই তথ্য, একই মানুষ, আমরা এটা দিয়ে চালাবো, এটা কিন্তু হয় না, কারণ সময়টা একটা ফ্যাক্টর। অর্থাৎ তুমি কোন সময়ের জন্য এটা করতে চাচ্ছ, সেই সময়টা পারফেক্টলি যদি না হয়, সেই সময়টা যদি আমরা পারফেক্টলি বলতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই তথ্যটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা কিন্তু শুনো, আমরা যখন পরীক্ষায় আসবে তখন জাস্ট আমরা একটু রিডিং পড়ে নেব, এই জিনিসগুলো আমরা জাস্ট পয়েন্টগুলো মনে রাখবো, আর রিডিং পড়া থাকবে, আমরা নিজের ভাষায় 2 কলম লিখে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে হলো নির্ভরযোগ্যতা যাচাই। স্যার পর্যাপ্ততাটা আবার একটু বোঝানো যাবে? পর্যাপ্ততা, জি স্যার। পর্যাপ্ততা ইংরেজিতে বললে বুঝবা সাফিসিয়েন্ট কিনা, অর্থাৎ আমি যে তথ্যটা নিব সেই তথ্যটা ইনকমপ্লিট কিনা। ইনকমপ্লিট মানে যাকে একটু আছে একটু নাই, কোথাও ওজন আছে, কোথাও উচ্চতা আছে, কোথাও মাথা পিছু ইনকাম আছে, এটা নাই ওটা নাই। আমি চাচ্ছি যে উচ্চতা একদম সেন্টিমিটারে চাচ্ছি, তাদেরটা প্রায় ফুটে দিয়ে রাখছে, যে প্রায় 5 ফুট, প্রায় 4 ফুট, এরকম দিলে হবে না। অর্থাৎ আমার যে রিকোয়ারমেন্ট সেটার সাথে একেবারে মিলে পয়েন্টে পয়েন্টে মিলে যেতে হবে। যদি মিলে না যায় অথবা কোনো ল্যাকিং থাকে, যে এই জায়গাটা ওরা তথ্য সংগ্রহ করে নেই, 10টা গ্রাম আছে, তার মধ্যে 4টা গ্রামের করছে, 5টা আনুমানিক ব্যবসায় দিয়েছে, এটা হলো ইনকনসিস্টেন্সি অথবা ইনসাফিসিয়েন্সি বলি আমরা, সাফিসিয়েন্ট না। যদি তথ্যটা সাফিসিয়েন্ট না হয়, মনে করো তুমি এক বন্ধুর কাছে নোট নিবা, একটা নোট যদি নাও, নোটের যদি জায়গায় জায়গায় থাকে, জায়গায় জায়গায় না থাকে, জায়গায় জায়গায় এক ধরনের ইউনিট মানে ফুট ব্যবহার করছে, এক জায়গায় গজ, এক জায়গায় ইঞ্চি, এটা উল্টো পাল্টা থাকে, তাহলে তো পর্যাপ্ত তাকে আমরা বলতে পারবো না। মানে দেয়ার ইজ লেকিং, দেয়ার আর লট অফ লেকিং, এরকম লেকিংস থাকলে আমরা সেটাকে আর নিতে পারবো না। নির্ভরযোগ্যতা মানে রিলায়েবিলিটি, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তির কাছে তথ্য নেব সে রিলায়েবল কিনা। অর্থাৎ এমনি একটা লোক নিয়ে তথ্য দিল আর আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু হবে না। তোমরা বোধহয় জানো যে এই যে গতকাল বা গত পরশুদিন যে আমেরিকার ফলাফল হলো ভোটে, এখানে কিন্তু 1230 জন লোক প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়িয়েছিল, অর্থাৎ তারা ভোটে প্রার্থী ছিল। এই 1200 প্রার্থীর কাছ থেকে বা 1230 প্রার্থীর কাছ থেকে যদি আমি তথ্য নেই, তার মধ্যে জো বাইডেন দেয়, ট্রাম্প দেয়, জো বাইডেনের কথাই বলি, জো বাইডেন যদি তথ্য দেয় এটা মোর রিলায়েবল হবে, কেন ও এত বড় একটা দেশের প্রেসিডেন্ট। আর যদি মনে করো আমার মতো লোক অথবা ওই যে যদু মধু যারা দাঁড়িয়েছে তাদের কাছ থেকে তথ্যটা অত রিলায়েবল হবে বলে আমরা মনে করি না, অথেন্টিক হবে না। বাংলাদেশের কথা আসো, ঢাকা সিটি কলেজের প্রিন্সিপাল স্যার একটা তথ্য দিল, আমি একটা তথ্য দিলাম, তুমি কিন্তু প্রথমে লুফে নিবা প্রিন্সিপাল স্যার, কেন উনি একটা বড় পোস্টে আছে, অতএব ওনারটা বেশি মোর রিলায়েবল দেন মি, আমার চেয়ে তার এই যে ডেটাটা সেটা রিলায়েবল বেশি হবে। অর্থাৎ তাহলে রিলায়েবিলিটি যেটা বললাম, নির্ভরযোগ্যতা যেটা বললাম, এটার অনেকগুলো বলা আছে, যে কোন লোকের দ্বারা করলো, কেমন করে করলো, অনেকগুলো পয়েন্ট দেয়া আছে। আমরা এই জিনিসগুলো এক নজরে একটু পড়ে নেব। অর্থাৎ আমি যখন তথ্যটা ব্যবহার করব তখন দেখব যে এটা মোর রিলায়েবল কিনা, অর্থাৎ কোন প্রতিষ্ঠান থেকে নিলাম। মনে করো যে তথ্যটা বেক্সিমকো দিল, আবার এটা বেক্সিমকো মানে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেক্সিমকো দিল,
বেক্সিমকো না দিয়ে অন্য কোনো ছোট্ট একটা কোনো ঔষধ কোম্পানি আবার একই তথ্য দিল, প্যারাসিটামল বলো ইত্যাদি বলো, তখন আমরা কোনটাকে লুফে নিব যে বেক্সিমকো একটা নামকরা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তৈরিকৃত ওষুধ দেশের বাইরে প্রায় 100-150 দেশে যায়, ইভেন আমেরিকায়ও যায়, অতএব এটা মোর রিলায়েবল, অতএব এর প্যারাসিটামল সম্পর্কে কি তথ্য দিয়েছে সেটা আমরা লুফে নিলাম। এই ধরনের রিলায়েবিলিটি টেস্টটাকে আমরা মূলত বলি হলো নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি টেস্ট বলা হয় আর কি, যাচাই। এই ছিল মোটামুটি আমার মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আর একটা লিখে দিচ্ছি, দয়া করে সবাই লিখো। মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব, রাইট ডাউন প্লিজ এভরিওয়ান। মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব। আমরা বোধহয় লিখে ফেলছি। মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব, এটা জি কিন্তু স্যার। আসলে পরীক্ষায় মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ when you use secondary data, what are the importance of secondary data when you use it? আমরা যখন এটা ব্যবহার স্যার করব, হ্যাঁ বলো, মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব বলো। জি স্যার, যখন এই প্রশ্নটা আসবে তখন কি আমরা প্রত্যেকটা পয়েন্ট লিখে তারপর সেটাকে ব্যাখ্যা করব? কোনটা? মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব প্রশ্নটার উত্তরে। হ্যাঁ, গুরুত্ব তো শোনো, গুরুত্ব তো কোনো পয়েন্ট দিয়ে লিখা নাই বোধহয়, যদি পয়েন্ট থাকে ভালো, না থাকলে আমরা এমনি ধারাবাহিক ভাবে লিখে দেবো। না স্যার, পয়েন্ট দেওয়া নাই বইয়ে। পয়েন্ট নাই, আমরা পয়েন্ট দিব না, এমনিতেই লিখবো, অসুবিধা নেই। এটা লেস ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট ইজ দিস ইজ মাধ্যমিক তথ্য ব্যবহারের সতর্কতা। যাই হোক, আমরা যতটুকু পারি রিডিং করে রাখবো, পরীক্ষায় যদি এসে যায় ভালো কথা। মেয়েরা, আমরা অনেক সময় বলি যে পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়েছে, আমরা আসলে প্রশ্ন কঠিন হয় না, যেগুলো ছেড়ে দিই, অর্থাৎ কিছু প্রশ্ন আমরা ভালো করে পড়ি, কিছু একবারে বাদ দিয়ে দিই, সেই বাদ দেওয়া প্রশ্ন থেকে যখন পরীক্ষায় আসে তখন কিন্তু আমরা বলি যে প্রশ্ন কঠিন হয়েছে, বাবা এবারের প্রশ্ন আমরা যে কি করলাম, সর্বনাশ হয়ে গেল, আমাদের বেলায় শুধু প্রশ্ন কঠিন, অন্যান্য বার প্রশ্ন সোজা, এটা কিন্তু সবাই বলে। তুমি যখন পরীক্ষা দিবা বা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মনে হয়েছে যে আহা, আমার বেলায় প্রশ্ন কঠিন হলো, অন্যান্য বছর কত সোজা, আসলে তোমারটাও সোজা। ওই যে ছেড়ে টেড়ে দেই অথবা কম পড়ি, অর্থাৎ একটু রিডিং পড়া আছে, পরীক্ষায় গিয়ে শেষ হইয়াও হইল না শেষ, একটু লিখতে গিয়ে আর পারি না, তখন ওই যে রিডিং পড়া থাকে তো এটা আমরা আর লিখতে পারি না, ওইটাকে আমরা বলি শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ সেই ছোট গল্পের ডেফিনেশন আর কি। অল্প পড়া থাকলে পরীক্ষার হলে কিন্তু আর কাজ হয় না। আর আমরা তখন বিরক্ত হয়ে গার্ডিয়ানকে বলি অথবা টিচারকে, স্যার আমার কপাল খারাপ, আমার দেখে যে ছেলেটা লিখলো তার রেজাল্ট কত ভালো হলো, আর আমার কপাল খারাপ স্যার, আমার রেজাল্ট খারাপ হয়েছে। এই টিচারগুলো বদমাস, এরা ভালো করে নম্বর দেয় না, আসলে টিচার ভালো করে নম্বর দেয় না, অথবা কেউ আর একটু খোলা যুক্তি দেখায় যে টিচার তার ওয়াইফের সাথে ঝগড়া করে খাতায় নম্বর কম দেয়, ইত্যাদি বলে আর কি। এগুলো আসলে খোলা যুক্তি, বুঝছো? এগুলাতে কান দিও না, আমরা পড়াশোনা করবো, আমরা আমাদের মতো দিব, আমাদের দেখে কেউ লিখতে পারবে না আশা করি, যদি লিখে সেও ভালো করবে, তুমিও ভালো করবা, তবে দেখানোটা অনুচিত। এই প্রসঙ্গে একটু বলে নিই, পরীক্ষার হলে টিচাররা গার্ড দেয়, এটা কিন্তু একটা অনৈতিক কাজ, কারণ তুমি মানুষ হইতে চাও, তুমি নিজে পরীক্ষা দিবা, তুমি কারো দেখবা না, সময় শেষ হলে খাতা টিচারকে দিয়ে আসবা, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটিস। আমি তোমাকে নৈতিকতা শিখাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, কিন্তু হওয়া উচিত পরীক্ষার হলে স্টুডেন্ট বসবে, আমরা প্রশ্ন দেব, খাতা দেব, সময় শেষ হবে, ওরা কেউ কারো দেখবে না, খাতাটা দিয়ে আসবে, এটা কিন্তু নীতির কথা। যদিও বা আমাদের দেশে একটা রুমে 5টা টিচার দিলেও এইদিকে কথা ওইদিকে কথা, এবং কেমন করে যেন স্টুডেন্টরা চায় থাকে এইভাবে যে স্যাররা খালি একটা অন্যমনস্ক হলেই হয়, এই পাশে থাকে ওই পাশে থাকে, এটা কিন্তু ব্যাড হ্যাবিট। প্রশ্ন করতে পারো, স্যার আপনি কি জীবনে করেননি? আমিও করছি, আমিও শয়তান ছিলাম, আমি এটাকে অস্বীকার করি না, আমিও দেখার চেষ্টা করছি, কিন্তু এটা নীতি বিরুদ্ধ কাজ, অনৈতিক কাজ। আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিব, খাতা জমা দিব, চলে আসবো, এইটা হলো রিয়াল এক্সামিনেশন, যেটা কোনো উন্নত দেশে আছে, আমি শুনেছি, পত্রিকায় পড়েছি, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের সম্ভব না। গতকাল তোমরা বোধহয় জানো যে মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট নিয়ে ইয়ার ফাইনাল হিসেবে ট্রিট করা হবে। এই অ্যাসাইনমেন্ট সরকার কতগুলো প্রেসক্রাইব করে দিয়েছে যে এইগুলো নিতে হবে মাধ্যমিক 1 2 3 4 বা এক্সেট্রা।
গতকাল টেলিভিশনে দেখলাম যে এই মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট সলভ করা মুদির দোকানে পাওয়া যাচ্ছে দাম 20 টাকা। দিস ইজ আওয়ার মোরালিটি। Attention please, my dear student, this is our morality. Only 20 taka you buy all kinds of assignments with answer script. This is our morality. However, প্রশ্ন করা যেতে পারে, স্যার আপনি এখন বয়স্ক হয়ে গেছেন, বড় বড় কথা বলেন, আপনি ছোট হলে আপনিও চুরি করতেন। হয়তো বা করতাম, হয়তো বা করতাম না। এটা আমি প্রশ্ন তোমাদের কাছেই রেখে দিলাম। যাই হোক মেয়েরা, প্রসঙ্গে ফিরে আসি। আমরা পড়াচ্ছিলাম মাধ্যমিক তথ্য ব্যবহারের গুরুত্ব ইত্যাদি। আমরা গুরুত্বটা রিডিং নিজে নিজে একটু পড়ে নেব। নেক্সট টপিকে চলে গেলাম আমি, তথ্য উপস্থাপন এবং সংক্ষিপ্তকরণ। রাইট ডাউন এভরিওয়ান। তথ্য উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ। তথ্য উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ। দেখো পরের টপিকসের আমরা নাম দিলাম কি, তথ্য উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ। এটা একটা বড় টপিক। তথ্য মানে কি, ডেটা আশা করি জানি। উপস্থাপন মানে কি, প্রেজেন্টেশন মানে উপস্থাপন করা, প্রেজেন্ট করা। সংক্ষিপ্তকরণ নিয়ে আগেই বলছি, কনডেনসেশন মানে কনডেন্স করা, ছোট করা। আচ্ছা এখন দেখো, এই তথ্য উপস্থাপনে আমাদের বইয়ে অনেকগুলো বলা আছে, এই সারণীকরণ বা তালিকাকরণ, অথবা এটার মধ্যে যে গ্রাফে যে প্রেজেন্ট করি এইটাকে উপস্থাপন বলছে। তবে মূলত আমাদের দেশের টিচার বা আমরা সাদা মাঠা মানুষ মনে করি তথ্য উপস্থাপন বলতে গ্রাফে প্রেজেন্ট করা, বাট দ্যাট ইজ কল্ড গ্রাফিক্যালি প্রেজেন্টেশন, but this is called data presentation. Two different things. Graphically presentation and data presentation, two different things. And another সংক্ষিপ্তকরণ মানে কনডেন্স করা, ছোট করা বা সংক্ষিপ্ত করা। তাহলে তথ্য উপস্থাপনে আমরা তথ্য যাচাই বাছাই, সারণী করা, তালিকা করা ইত্যাদি এবং গ্রাফে প্রেজেন্ট করা মিলে তথ্য উপস্থাপন। আর সংক্ষিপ্তকরণ মানে তো আগেই বলছিলাম যে ডেটা, প্রাইমারি ডেটা হোক সেকেন্ডারি ডেটা হোক, কালেকশন করার পর ওটাকে এডিট করতে হয়। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা বাদ দিলাম, আলাদা আলাদা করলাম। মানুষের ইনকামটা এক জায়গায় করলাম, বনাঞ্চলটা একটা জায়গায় করলাম, মাথা পিছু জমির পরিমাণ করলাম, খাস জমির পরিমাণ করলাম, অথবা কৃষকদের ফসলের হিসাবটা আলাদা করলাম, তাদের রবি শস্য অথবা খরিফ শস্য, রবি শস্য খরিফ শস্য আলাদা করলাম ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি আলাদা আলাদা ডিভিশন করা যায়, করার পর তাদেরকে আবার ছোট ছোট একটা করে টেবিল তৈরি করা যায়, তখন তাকে আমরা সংক্ষিপ্তকরণ বলি। এটা নিয়ে এখনই আমি আলোচনা করব। তাহলে এক কথায় আমার হেডলাইনটা হলো কি, ডেটা প্রেজেন্টেশন। তথ্য মানে ডেটা, ডেটা কিন্তু প্লুরাল, আগেই বলছি। তথ্যটাকে উপস্থাপন করলাম টেবিল বা সারণী বা গ্রাফের মাধ্যমে, তারপরে সংক্ষিপ্তকরণ তো থাকবে। যদিও বা সংক্ষিপ্তকরণ আগেই করতে হয়, সংক্ষিপ্তকরণ করার পরে অর্থাৎ তথ্য উপস্থাপনের মধ্যে একটা সংক্ষিপ্তকরণ থেকে যায় আর কি। দুইটা আলাদা আলাদা কথা আমি না বললেও পারতাম। এই তো স্যার আরেকবার একটু বুঝাবেন, আমার নেট বলো। গেছিল। স্যার আরেকবার একটু বুঝাবেন, আমার নেট চলে গেছিল। তথ্য উপস্থাপন বলতে তথ্য সংগ্রহ করলাম আমরা, শেষ। এটা কিন্তু আগের টপিক। এরপরে তথ্যটা সারণীর মাধ্যমে, অথবা এটার তালিকার মাধ্যমে, অথবা এইটা কোনো গ্রাফের মাধ্যমে উপস্থাপনকে টোটাল ভাবে আমরা এটাকে বলি তথ্য উপস্থাপন। যাই হোক, ওইটা আমাদের তথ্য উপস্থাপন না জানলেও চলবে, একটু ধারণা রাখবা যে পরবর্তী যে কাজগুলো আমরা করবো সবগুলো ডেটা প্রেজেন্টেশন। আচ্ছা এখন এই ডেটা প্রেজেন্টেশনের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভাগ নিয়ে আমি এখন আলোচনা করব। তার নাম হলো শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ এবং এর উপায়। রাইট ডাউন প্লিজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, লিখবা। জাস্ট অনলি 10 minutes left. Write down please. শ্রেণীকরণ এবং
এর উপায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট মেয়েরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। শ্রেণীকরণ বা কেউ কেউ বলে, একটু লিখে নিও, শ্রেণীকরণ আবার কেউ কেউ বলে শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীকরণ বা শ্রেণীবদ্ধকরণ বলে। তোমরা কিন্তু রোল নম্বরটা চ্যাট বক্সে দিয়ে দিবা। হাউ মাচ পার্টিসিপেন্ট, আই হান্ট ইট বাট আই এম সরি। হ্যাঁ ভাই, আচ্ছা আমরা তাহলে যে টপিকটা লিখলাম সেটার নাম হলো শ্রেণীকরণ অথবা শ্রেণীবদ্ধকরণ এবং এর উপায়। তাহলে প্রথমে শব্দের অর্থগুলো একটু শিখে নেই। আমরা তথ্য সংগ্রহ শিখে গেছি আগেই। মনে করো আমরা একতলা থেকে দোতলা উঠবো, সেই রকম সিঁড়ি অনুযায়ী হলো। প্রথমে আমরা পরিসংখ্যান কাকে বলে শিখলাম, বৈশিষ্ট্য শিখলাম, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে বললাম সোল অফ স্ট্যাটিস্টিক্স ডেটা, হাউ উই কালেক্ট দ্য ডেটা, প্রাইমারি সেকেন্ডারি এক্সেট্রা। প্রাইমারি সেকেন্ডারি ডেটা আমরা কালেক্ট করলাম। কালেক্ট করার পরের স্টেপটা হলো এই শ্রেণীকরণ, অর্থাৎ তথ্যটাকে আমরা আলাদা আলাদা শ্রেণী করব, 10 থেকে 20, 20 থেকে 30 অথবা অন্য কোনো উপায়ে এই তথ্যটাকে যে আলাদা আলাদা আমি করব সেটাকে আমরা বলি তথ্যের শ্রেণীকরণ। আর এই শ্রেণীকরণের যে কতগুলো টাইপস আছে, মানে কতগুলো উপায় আছে, কতগুলো মেথড আছে, পদ্ধতি আছে, মেথড মিন্স পদ্ধতি, কতগুলো পদ্ধতি আছে, এটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় শ্রেণীকরণ কি, অর্থাৎ তথ্য সংগ্রহ কর বিভিন্ন তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা শ্রেণীতে যখন আমরা ক্লাসিফাই করব, অর্থাৎ আলাদা আলাদা ক্লাসিফাই করব, দেন ইট ইজ কল্ড ক্লাসিফিকেশন। আর টাইপস অফ ক্লাসিফিকেশন অর্থাৎ ক্লাসিফিকেশনের উপায়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে পরের লাইনে একটু হেডলাইন দাও, শ্রেণীবদ্ধকরণের বা শ্রেণীকরণের উপায় 4টি। রাইট ডাউন এভরিওয়ান। শ্রেণীকরণ বা শ্রেণীবদ্ধকরণের উপায় 4টি। আমি আমার মতো করে লিখতেছি, বইয়ের হেডটা অর্থাৎ এই যে 4টা উপায় অন্য নামেও থাকতে পারে, দেখবে যে ভিতরের কথাগুলো একই, অথবা হেডের কিছু 19-20 হতে পারে। তাহলে আমরা খাতায় কি লিখলাম, শ্রেণীবদ্ধকরণের উপায়। নাম্বার 1, সময়ের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে। 2 নম্বর, ভৌগোলিক অবস্থান ভিত্তিক, ভৌগোলিক অবস্থান ভিত্তিক। 3 নম্বর, পরিমাণবাচক চলকের ভিত্তিতে, চলকের ভিত্তিতে। 4 নম্বর শেষ, গুণবাচক চলকের ভিত্তিতে। এই 4টা হলো ওয়ে। আচ্ছা, অর্থাৎ আমি যদি বলি যে শ্রেণীকরণের উপায় বা শ্রেণীকরণের টাইপ কয়টা, আমরা তখন বলবো 4টা। 4টা পদ্ধতিতে আমরা শ্রেণীকরণ করতে পারি। নাম্বার 1, সময়ের ভিত্তিতে, ভৌগোলিক অবস্থান ভিত্তিক, পরিমাণবাচক চলকের ভিত্তিতে এবং গুণবাচক চলকের ভিত্তিতে। নিচের দুটো আমরা কম বেশি জানি, তাও আমি ডিটেলসে একটু আলোচনা করব। তাহলে মেয়েরা আমরা প্রথমে আসি সময়ের ভিত্তিতে। এই সময়ের ভিত্তিতে শ্রেণীকরণ নিয়ে আমরা আমাদের এই ফার্স্ট পেপারে খুব সম্ভব 10ম অধ্যায়, একটা অধ্যায় আছে নাম কালীন সারি বা ইংরেজিতে বলে টাইম সিরিজ। এই টাইম সিরিজে সময়ের ভিত্তিতে শ্রেণীকরণ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আপাতত একটা প্রাইমারি ধারণা দিচ্ছি যে আমরা যে প্রাইমারি তথ্য বা সেকেন্ডারি ডাটা বা মাধ্যমিক তথ্য নিলাম, নেওয়ার পর এই তথ্যটাকে যদি সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ করি,
অর্থাৎ এক পাশে সময় থাকবে, এক পাশে অন্যান্য তথ্য থাকবে বা ডেটা থাকবে, তখন তাকে সময়ের ভিত্তিতে বলে। লেট আস কনসিডার রেইনফল অফ ঢাকা সিটি, রেইনফল অফ বাংলাদেশ লাস্ট 5 ইয়ার্স। গত 5 বছরে যে বৃষ্টিপাতের পরিমাণ হলো, এইটার উপরে আমি একটা ছক তৈরি করতে চাই, তালিকা। যে ধরো 2015 সালে গড় বৃষ্টিপাতের পরিমাণ 15, 16, 17, 18, এখানে সাল থাকলো, এপাশে বৃষ্টিপাতের পরিমাণ থাকলো। এটা কিন্তু সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধকরণ। এখানে একটা জিনিস বোধহয় জেনে রাখা ভালো, সময় বলতে কিন্তু আমরা ইয়ার বুঝি, সকাল 8টা রাত 8টা, এটাকে বুঝি, মাস বুঝি, সপ্তাহ বুঝি, পক্ষ বুঝি, ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ইত্যাদি যদি বলি, তাও সময়। অর্থাৎ যদি সময়টাকে বেস করে তথ্যটাকে আলাদা করতে পারি, একটা সারণীর আকারে উপস্থাপন করতে পারি, দেন ইট ইজ কল্ড ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ টাইম। অর্থাৎ সময়ের ভিত্তিতে তাকে আমরা শ্রেণীকরণ বলি। যেমন কোভিড-19 কারণে আমাদের কিন্তু আমদানি যা আছে কিন্তু রপ্তানিটা কমে গিয়েছিল, যদিও বা এখন আস্তে আস্তে হচ্ছে। এখন আমি যদি মনে করি যে এই বিগত জানুয়ারি থেকে এই বর্তমান নভেম্বর পর্যন্ত আমাদের কতটুকু রপ্তানি হলো, কারণ আমাদের রপ্তানি আয় আমদানি আয়ের উপর কিন্তু ডলার ইত্যাদির উপরে নির্ভর করে, ডলার কেনা বেচা ইত্যাদি, এটার দাম বাড়া ইত্যাদি। তোমরা বোধহয় জানো যে ডলারের দাম আজকে একটা হচ্ছে, কালকে একটা হচ্ছে। প্রশ্ন হলো যে স্যার ইউএস ডলার নিয়ে কথা বলছেন না অন্য ইউএস ডলার নিয়ে কথা বলতেছি, কারণ এটা ইউএস ডলারটাই পৃথিবীতে চলে বেশি, এটার ওয়েট বেশি বলা যেতে পারে। যাই হোক, আমরাও একসময় হয়তো উন্নত হলে তখন বিডিটি বলবে, বিডিটি মানে বাংলাদেশি টাকা, তখন বিডিটি নিয়ে ওরা বলবে হয়তো বা। ওয়ান্স উই আর ওয়েটিং ফর দ্যাট টাইম। আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু তোমরা দেখবে বাংলাদেশ কিন্তু উন্নত দেশ হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই 11 মাসের তথ্য নিলাম আমরা রপ্তানির উপরে, যে রপ্তানি কতটুকু হলো, রপ্তানি আয় কত হলো, আমদানি আয় কত হলো, এটা কিন্তু সময়ের ভিত্তিতে শ্রেণীকরণ। আমার হাতে খুব বেশি সময় নেই, জাস্ট অনলি 2 মিনিটস লেফট। এখন আমরা বাকি যে আরো 3টে থাকলে, এটা ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা আলোচনা করব, উই ডিসকাস লেটার। হাউএভার মেরা, এখন আমরা চ্যাট বক্সে আমাদের রোল নম্বরগুলো দিয়ে দেবো, জাস্ট অনলি রোল নম্বর। আর তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে একটু করতে পারো। হ্যাঁ স্যার বলো। স্যার আমাদের যে প্র্যাকটিক্যাল খাতার কথা বলা হচ্ছে, সেই প্র্যাকটিক্যাল কি কলেজ খুললে জমা নিবে? না না, জমা দিতে হবে না, তোমরা তোমাদের কাছে রাখবে, প্রয়োজন হলে আমি নিয়ে নেব। ভালো কথা, প্র্যাকটিক্যাল খাতাটা একটু ওই যে ফিতার মতো বেঁধে দেওয়া যায়, জুতার ফিতার মতো বাঁধা যায়, ওইটা কিনবা। আর নর্মালটা কিনবা না, কারণ ওইটাতে শিফট করা যায়, পেজ শিফট করা যায়। কিনে আমাদের কাছে, মানে তোমাদের কাছে, আমি যখন প্র্যাকটিক্যাল এখানে বোর্ডে লিখবো যে ইয়ার নাম প্র্যাকটিক্যাল, তখন তোমরা প্র্যাকটিক্যাল খাতায় ওটা তুলবা, তবে পেন্সিল দিয়ে লেখা ভালো। স্যার প্র্যাকটিক্যাল কি কলেজ খোলার আগে দিয়ে দিতে পারেন? কলেজ খোলার আগে লাগবে না, আমাদের কবে কলেজ খুলবে এটা তো আনসার্টেন। আমরা আমাদের তৈরি রাখবো, ধরে নাও যে এটা একটা ক্লাসরুম, আমরা খাতাটা রাখবো, আমার প্রয়োজন হলে আমি তোমাকে বলবো যে এটা প্র্যাকটিক্যাল খাতায় উঠাও, তখন উঠাবো, আদারওয়াইজ উঠাবা না। ওকে স্যার নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালের ক্লাস হবে? জি স্যার নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল হবে? না, নেক্সট ক্লাসে হবে না, কখন হবে দেরি আছে, আমরা প্রস্তুতি নিয়ে রাখলাম, প্র্যাকটিক্যাল খাতাটা কিনে রাখলাম, প্রস্তুতি নিয়ে রাখলাম, এটা কবে হবে জানাবো। 2-4 ক্লাস। স্যার আপাতত কেমন খাতা কিনবো আরেকবার? হায়ার ম্যাথ, স্যার আপাতত কেমন খাতা কিনবো আরেকবার একটু বলে খাতা, মেরা হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল খাতা কিনবো, যেটাতে গ্রাফ পেপার আছে। আব্বা এই যে পার্টিসিপেন্টের সংখ্যা পাই না, দেখতো। ও 46। হ্যাঁ, মেরা সময় শেষ, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার নিব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।